যে ব্যারাকপুরে বিদ্রোহ হয়েছিল এবং এই বিদ্রোহের কারণ ছিল একটা এনফিল্ড রাইফেল কার্তুজের খোসাটা দাঁত দিয়ে কাটতে হতো এবং বলা হলো যে এই খোসার মধ্যে গরু আর শুয়োরের চর্বি মিশানো আছে। সো ওই সময় ব্রিটিশদের সেনাবাহিনীতে ছিল মুসলিমরা ছিল, হিন্দুরা ছিল। সো গরু হিন্দুদের জন্য নিষিদ্ধ, শুকর মুসলিমদের জন্য নিষিদ্ধ। সো ওটা কেউই দাঁতে কাটতে পারবে না। এই নিয়ে বিদ্রোহ হয়ে গেল। প্রথম প্রকাশ হওয়ার পরে অনেক সিনিয়ররা আমাকে বলছেন যে এটা আসলে রেফারেন্সিংটা ভালো হয়নি। কোথাও না কোথাও গেলে মাহমুদুর রহমান বললে, মানে বই রিলেটেড যেসব মানুষজন আছেন, আমি যদি কোথাও গিয়ে বলি মাহমুদুর রহমান লেখালেখি করি, আপনার বইয়ের নাম কি বললাম না? একটা ঘটনা ঘটছে, সিপাহী বিদ্রোহের কথাই বললাম, বা আকবর দ্বীন-ই ইলাহিকে ইন্ট্রোডিউস করলো। হোয়াট ইজ দ্বীন-ই ইলাহি? সবাই বলতেছে যে সে অমুসলিম হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে গেছে, কিন্তু আসলে দ্বীন-ই ইলাহিটা কি ছিল এবং কিসের বেসিসে? এটা কি আসলে একটা ধর্ম ছিল না একটা সংবিধান ছিল? মহাভারতের যে মূল ঘটনাটা সেটা আসলে সত্য, সেটাই মনে হয়। আমরা যখন একটা গল্প বলি, বাস্তব থেকে অনুপ্রাণিত বহু নাটক সিনেমা কিন্তু দেখা যায়, এখন তৈরি হচ্ছে। তো সেখানে কি হয়, বাস্তব যে ঘটনাটা ছিল ওটার সাথে আরো কিছু বিষয় যোগ করে উপস্থাপন করা। ফিকশন ইজ অলওয়েজ অ্যাবাউট স্টোরি। দ্রৌপদী আসলে একজন না, অনেক দ্রৌপদী আছে। নারী মাত্রেই গণনা করা হবে দ্রৌপদী। ওরা তো নিজেদের ভূমি, রাজত্ব, রাজ্য এগুলো হারালো। তো সে তাদেরকে বারবার ইন্সপায়ার করেছে যে ওটা তোমাদের অধিকার, কেড়ে নাও। সো নারী অধিকার নিজে কেড়ে নিতে পারে এবং তার যে প্রিয় মানুষ তাদেরকেও ইন্সপায়ার করতে পারে যে এটা তোমার, ব্রিং ইট ব্যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও শুনবাই আয়োজিত লেখকের গল্প সিজন 2 এ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখক জীবনী সম্পর্কে, লেখকের বইগুলো সম্পর্কে এবং তার চিন্তা ভাবনা সম্পর্কে। আর সেই সুবাদে আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি বর্তমান সময়ের একজন অন্যতম কথা সাহিত্যিক মাহমুদুর রহমান। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে আজকে বসা হবে এবং আপনার কাছ থেকে আপনার বইগুলো সম্পর্কে জানবো, এটা ভেবে ভালো লাগছে, কারণ দীর্ঘদিন ধরেই আলাপ হচ্ছিল যে হয়তো আমাদের বসবো। ধন্যবাদ নাহিদ ভাই, আমারও ভালো লাগছে আপনাদের এখানে আমি এসেছি এবং আমার বই নিয়ে কথা বলবো, আপনার সাথে আলাপ করব এবং আমার আলাপ অনেকে শুনবেন। তো নিশ্চয়ই আমারও ভালো লাগছে। হ্যাঁ, আর শুরুতেই যদি আলাপ শুরু করতে তাহলে আপনার দ্রৌপদী বইটি নিয়ে আমরা আলাপ দিয়ে শুরু করতে চাই। এটি আমার কাছে অসাধারণ লাগছে, বিশেষ করে প্রচ্ছদটা। হ্যাঁ, লেখালেখি ব্যাপারটা নিয়ে তো আলাপ হয়, কিন্তু আমার মনে হয় প্রচ্ছদটা নিয়ে প্রশংসা করতেই হয়। এবং প্রোডাকশন লেভেল যদি বলি, দর্শক আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ আমি যখন প্রথম বইটা হাতে নিলাম, বইটা এর আগে আমার হাতে নেওয়ার সুযোগ হয়নি। বই সম্পর্কে জানার সুযোগ হয়েছে, বাট বইটা হাতে নেওয়ার সুযোগ হয়নি। তো আমার কাছে মনে হয়েছে এটা দুর্দান্ত। আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা দারুণভাবে যত্ন করে প্রোডাকশন করা হয়েছে। এবং লেখকের লেখার ব্যাপার তো অবশ্যই প্রশংসা করতে হয়, তিনি ভালো লিখেছেন বলেই তো বইটা এত সুন্দর করে আসলে পাবলিশ করা হয়েছে এবং এত তো মানুষের হাতে গিয়েছে। তো ভাইয়া, প্রথমে এই বইটার আমরা যদি একটু সামারাইজ করে জানতে চাই যে বইটার গল্পটা আসলে ঠিক কেমন, বা আপনি এর মধ্যে আসলে কোন কোন মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছেন? আচ্ছা, সামারাইজ করার আগে আপনি যেহেতু প্রোডাকশন নিয়ে কথা বললেন, আমিও একটু প্রোডাকশন নিয়ে বলি। বইটা নালন্দা থেকে প্রকাশিত হয়েছে। জি, জুয়েল ভাইকে আমি বলেছিলাম যে দ্রৌপদীটা সুন্দর করে করতে হবে। জুয়েল ভাইয়ের কাছ থেকে, অর্থাৎ নালন্দা থেকে আমার এর আগেও আরো কয়েকটা বই এসেছে, যেমন দ্রৌপদী মহাভারত কেন্দ্রিক উপন্যাস। তো মহাভারত কেন্দ্রিক আরো দুটো উপন্যাস নালন্দা থেকেই আসে, একটা রাধেয়, একটা শকুনিও বাচক। তো এরপরে আমার মনে হলো যে বাংলাদেশে প্রুফ রিডিং এবং হচ্ছে প্রোডাকশনের মানে ব্যাপার, যেটা প্রুফ রিডিংটা ভালো হচ্ছে না, কিন্তু প্রোডাকশনটা অনেকেই ভালো করছে। তো আমার একটা দাবি ছিল যে এই বইতে প্রুফ রিডিং, বানান এবং প্রোডাকশন সবগুলি ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ নালন্দাকে এবং জুয়েল ভাইকে সেই কাজটা করার জন্য। আর বইটার প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। আমার আগে দুটো বই, অর্থাৎ রাধেয় এবং শকুনি উবাচু, ওখানেও ও দুটো উনি প্রচ্ছদ করেছেন। তো ওনাকেও আমি বলেছিলাম যে আসলে এখান থেকে আমি আসলে বইয়ের সামারি বা হচ্ছে আমি কি লিখেছি সেটা বলতে পারি। এটা হচ্ছে আমি
মুস্তাফিজ কারিগর ভাইকে বলেছিলাম যে ভাই দ্রৌপদী, মহাভারতের দ্রৌপদী এটা অনেকেই জানে, সে হচ্ছে পঞ্চপাণ্ডবের স্ত্রী। তার জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল। মহাভারতের যুদ্ধ হওয়ার অনেক কারণ ছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার বহু কারণ ছিল, দ্রৌপদী তার মাঝখানে একটা কারণ, বা দ্রৌপদীকে আমরা বলতে পারি এটা নিয়ামক। তো আমার যেই ইচ্ছাটা ছিল, আমি রাধেও যেভাবে লিখেছি, আচ্ছা, কর্ণের গল্প, কর্ণকে, কর্ণ কেন কর্ণ হলো, কর্ণকে খলনায়ক বলবো নাকি তাকে আমরা হচ্ছে নায়ক বলবো, প্রতিনায়ক বলবো, কি বলবো, কর্ণের নিজের স্টোরিটা আসলে কি। আচ্ছা, শকুনিকে আমরা মহাভারতের কি বলে ভিলেন হিসেবে চিনি। তো শকুনি কি আসলে ভিলেন ছিল, বা সে যে কাজগুলো করেছিল সেটার পেছনে কারণগুলো কি ছিল। আচ্ছা, তো রাধেও হচ্ছে কর্ণের গল্প, শকুনি উবাচ শকুনির গল্প, দ্রৌপদী হচ্ছে দ্রৌপদীর গল্প। নাও পপুলার ন্যারেটিভে আমরা জানি যে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী এবং তার কারণে মহাভারতের যুদ্ধ হয়েছিল। কিন্তু আমার দেখার ইচ্ছাটা ছিল যে দ্রৌপদী নিজে কি বলতে চায়। তো সে জায়গাটা থেকে আমি দ্রৌপদীকে দেখার চেষ্টা করেছি। আপনি যদি সিনেমায় দেখেন, ক্লোজ আপ বলতে একটা কথা আছে, যে ব্যক্তি যেখানে আছে ক্যারেক্টারটা তাকে ক্লোজ আপ করে দেখানো হচ্ছে, তার এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, সে কি বলছে আমরা শুনতে পাচ্ছি। আমি দ্রৌপদীকে ক্লোজ আপ করতে চেয়েছি। এখন সেখানে আরো কিছু বিষয় এসে যায়, যেমন ধরেন আমি হচ্ছে দ্রৌপদীর কথা বলবো, বা আমি যেটা করেছিলাম আগে যে রাধেয়র গল্পটা রাধেয় অর্থাৎ কর্ণ নিজে বলছে, শকুনি উবাচতে শকুনির গল্প শকুনি নিজে বলেছে, এবং সেখানে আরো দুটো চরিত্র ছিল তারা এটা নিয়ে আলাপ করেছে। এখন মহাভারতে এমন অনেক বিষয় আছে যেগুলি এই সময় এসে আমরা যদি চিন্তা করি তাহলে আসলে জিনিসগুলো বোঝা যায় না। আচ্ছা, প্রথমেই বলা যায় এই যে দ্রৌপদী 5 জন পুরুষের স্ত্রী, মানুষের মাইন্ডে অনেক কিছু চলে আসে এই সময়, 5 জন কিভাবে এটা সম্ভব, তো সেটা আসলে কেন ছিল, কিভাবে হলো। তারপরে হচ্ছে মহাভারতে আরেকটা জিনিস আছে, ধরেন যে গান্ধারীর 100 জন পুত্র ছিল। একটা মানুষ কি 100 জন পুত্র জন্ম দিতে পারে? একজন নারী কি 100 জন পুত্র জন্ম দিতে পারে? তো এর কিছু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা দ্রৌপদী কিন্তু নিজে বলতে পারবে না, বা শকুনি নিজে বলতে পারবে না, কর্ণ নিজে বলতে পারবে না। সেটা বলার জন্য আমার অন্য কাউকে লাগবে। তো উপন্যাসের ভেতরে আমি চেষ্টা করেছি যে একটা চরিত্রকে নিয়ে আসতে যে এগুলোকে নিয়ে কথা বলবে, যেটা আমার শকুনি উবাচতে ছিল। আর আমি অনেক বলে ফেলতেছি, তারপর আবার বলি, এটা হচ্ছে দ্রৌপদীতে আসলে 3টা টাইমলাইন আছে। একটা টাইমলাইন হচ্ছে মহাকবি কালিদাসের সময়, একটা টাইমলাইন হচ্ছে মহাভারতের অর্থাৎ দ্রৌপদীর, আরেকটা টাইমলাইন হচ্ছে বর্তমানে। আচ্ছা আচ্ছা। তো গল্পটা শুরু হয়েছে কালিদাসের মুখ থেকে। কালিদাসের সময়ে কালিদাসই দ্রৌপদীর গল্প বলা শুরু করে, এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার দ্রৌপদী ইজ নট অনলি মহাভারতের দ্রৌপদী। আচ্ছা, আমার কথাটা হচ্ছে যে নারীকে আমরা কিভাবে দেখবো। এই যে দ্রৌপদীর কথা বলা হয় 5 জনের স্ত্রী, 5 জনের স্ত্রী সে কেন হলো? দুধসভা বলতে একটা জিনিস ছিল যে পাশা খেলা হচ্ছে, সেখানে দ্রৌপদীকে পণ রাখছে, দুর্যোধনরা দ্রৌপদীকে জিতছে, ব্যাপারটা অসম্মানের না? এই নারীর অসম্মান তো এখনো হচ্ছে পথে ঘাটে, পরিবারে, অফিসে, বিভিন্ন ভাবে। তো সেই জিনিসগুলি যে হচ্ছে, মহাকবি কালিদাসের সময়টা হচ্ছে মহাভারত থেকে অনেক পরে, আর বর্তমান সময় তো বর্তমান সময়। তো এই যে 3টা বিভিন্ন সময়, একটা মহাভারতের সময়, একটা কালিদাসের সময়, একটা বর্তমান সময়, এই 3 সময় নারী আসলে কিভাবে আছে। তো সেই সবকিছু মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকমই যে দ্রৌপদী আসলে একজন না, অনেক দ্রৌপদী আছে। নারী মাত্রেই কোনো না কোনো ভাবে দ্রৌপদী। এবং মহাভারতের দ্রৌপদী আসলে কি করেছিল, যেটা বলা হচ্ছে তার জন্য মহাভারতের যুদ্ধ হয়েছে, আসলে না, মহাভারতের যুদ্ধ তার জন্য হয়নি, কিন্তু সে ওখানে একটা নিয়ামক ছিল, এবং সে তার 5 স্বামী তাদেরকে নানা সময় হচ্ছে সে ইন্সপায়ার করেছে। ওরা তো নিজেদের ভূমি, রাজত্ব, রাজ্য এগুলো হারালো, তো সে তাদেরকে বারবার ইন্সপায়ার করেছে যে ওটা তোমাদের অধিকার, কেড়ে নাও। নারী অধিকার নিজে কেড়ে নিতে পারে, এবং তার যে প্রিয় মানুষ তাদেরকেও ইন্সপায়ার করতে পারে যে এটা তোমার, ব্রিং ইট ব্যাক। সো দ্যাট ওয়াজ দ্রৌপদী। দ্যাটস গ্রেট। আসলে খুবই মানে স্পেসিফিক রিজন ধরে, কারণ ধরে ধরে আপনি বইটা লেখার চেষ্টা করছেন, এটা খুবই স্পষ্ট আপনার কথার মাধ্যমে। একটু
জটিল প্রশ্নই করি, যেহেতু এই ব্যাপারটা আসলো, দ্রৌপদী মহাভারত আসলো, অনেকেই জানতে চান, অনেক মানুষই কিন্তু জানতে চান, দর্শকরা বিশেষ করে, যে মহাভারত এটি আসলে কি? এটি কি অনেক কল্পনা নাকি বাস্তবতা? ঠিক আসলে কি, এটা আপনার মুখ থেকে যদি আজকে জানি। ওকে, এখন আসলে আমি অত বড় মহাভারত বিশারদ না, তারপরও বলি, যেটা হচ্ছে যে মহাভারত একটা মহাকাব্য, যেটা লিখেছিলেন মহাকবি বেদব্যাস। এখন যে কোনো জিনিসই আপনি যদি হচ্ছে মহাকাব্যের ক্ষেত্রে চিন্তা করতে যান, সেখানে বাস্তব থেকে ইন্সপিরেশন থাকে। আপনি যদি হোমারের ইলিয়াড ওডিসির কথা চিন্তা করেন, সেখানে কোনো না কোনো ইন্সপিরেশন ছিল, বাস্তব ঘটনা ছিল। মহাভারতও সেরকম। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যখন একটা গল্প বলি, বাস্তব থেকে অনুপ্রাণিত বহু নাটক সিনেমা কিন্তু দেখা যায়, এখন তৈরি হচ্ছে। তো সেখানে কি হয়, বাস্তব যে ঘটনাটা ছিল ওটার সাথে আরো কিছু বিষয় যোগ করে উপস্থাপন করা হয়। ফিকশন ইজ অলওয়েজ অ্যাবাউট স্টোরি। সো মহাভারতের ব্যাপারটা কি, ভারতের যে ষোড়শ মহাজনপদ বলা হয়, ওটা ছিল মহাভারতের সময় 16টা জনপদ, বড় বড়। আচ্ছা, সেখানে কিছু পলিটিক্যাল টার্ময়েল চলতেছিল। টার্ময়েল মানে হচ্ছে অস্থিরতা। তো সেখানে নতুন কিছু দরকার ছিল। তো এই জন্য মহাভারতের সময়টাতে কিছু পরিবর্তন আসছিল, কিছু ক্ষমতার দ্বন্দ্ব ছিল। সেই বিষয়টাকে বেদব্যাস তার মহাকাব্যে এনেছেন। তো ইতিহাস জিনিসটা, যেটা আজকে আমরা যেটাকে হিস্ট্রি বলে জানি, ওই হিস্ট্রি তো আসলে একটা আধুনিক বিষয়, ওটা আগে ছিল না। আগে যেটা ছিল লোককথা ছিল, লোকগল্প ছিল, ফোকলোর যেটাকে বলা হয়। ফোকলোর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ফোকলোর হচ্ছে মানুষের কথা, সেটা মুখে মুখে গান বাজতো, তারা তখন হয়তো লিখতে জানতো না, ওগুলো থাকতো। বেদব্যাস এই কাজটাই করলেন, যে ওই যে ঘটনাগুলি সেটাকে উনি কাব্যে আনলেন। এখন কাব্যে যখন আনছি, আমাকে কিছুটা রং চড়াতে হবে। একদম, বেদব্যাসও সেই কাজটাই করেছেন। সো মহাভারতের যে মূল ঘটনাটা, সেটা আসলে সত্য, সেটাই মনে হয়। এখন মহাভারতকে ইতিহাস বলতে গেলে যারা একাডেমিশিয়ান, তারা হয়তো মানবেন না যে না এটা ইতিহাস না, না আসলেও না, ওটা মহাকাব্য। কিন্তু ওটার ভিতরে বেশ কিছু ঐতিহাসিক উপাদান আছে, ঐতিহাসিক বলেন, নৃতাত্ত্বিক বলেন। এই যে দ্রৌপদীর 5 স্বামী, এই ব্যাপারটা কিন্তু আপনি যদি হচ্ছে খোঁজেন, হ্যাঁ, তাহলে আপনি নৃতত্ত্বের ভিতরে পাবেন। বিদ্রোহতে আমরা জানি কি, একটা কমন একটা আমাদের জানা আছে যে ব্যারাকপুরে বিদ্রোহ হয়েছিল, এবং এই বিদ্রোহের কারণ ছিল একটা এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেলে কার্তুজের খোসাটা দাঁত দিয়ে কাটতে হতো, এবং বলা হলো যে এই খোসার মধ্যে গরু আর শুয়োরের চর্বি মেশানো আছে। সো ওই সময় ব্রিটিশদের সেনাবাহিনীতে ছিল মুসলিমরা ছিল, হিন্দুরা ছিল। সো গরু হিন্দুদের জন্য নিষিদ্ধ, শুকর মুসলিমদের জন্য নিষিদ্ধ। সো ওটা কেউই দাঁতে কাটতে পারবে না। এই নিয়ে বিদ্রোহ হয়ে গেল। ইজ ইট পসিবল ভাই, এই একটা জিনিসের জন্য বিদ্রোহ হয়ে গেল? এর আগে কিছু ছিল না? অবভিয়াসলি ছিল। ওই যে সৈন্যবাহিনীতে সৈন্যদের নানা কারণে তাদের অসন্তোষ ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে তারা হচ্ছে ক্ষেপ্ত ছিল। তো সেই জিনিসগুলি, যে দাড়ি রাখার উপরে তাদের নিষেধাজ্ঞা ছিল, কতটুকু দাড়ি রাখতে পারবে, হিন্দুরা মাথায় তিলক দিতে পারবে কিনা। তো এই জিনিসগুলা পপুলারলি পাওয়া যায় না। পাওয়া যায় না আমি বলবো না, বহু মানুষ মোগল আমল নিয়ে গবেষণা করছে, সেখানে আছে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আমাদের পপুলার ন্যারেটিভে নাই। সো আমি ওই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি, এবং এরপরে প্রথম প্রকাশ হওয়ার পরে অনেক সিনিয়ররা আমাকে বলছেন যে এটা আসলে রেফারেন্সিংটা ভালো হয়নি, আরো ভালো রেফারেন্সিং দরকার ছিল। তো আমি সেটা চেষ্টা করছি, সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি। হোপফুলি যে বই বাজারে আছে, বা শুরুতে যেটা আমি করছিলাম, এখন এডিট করার পরে ওইটা আগের থেকে আরো ভালো হয়েছে। তারপরে বলে রাখি যে আমি যখন এই বইটা প্রকাশ হয় মোগলনামা, আমি আসলে লেখালেখি জগতে ছিলামই না ভাই। আমি আসলে লেখালেখি জগতে ছিলাম না। যেমন অনেকে অনেক গ্রুপের ভিতরে থাকে, অনেকে প্রকাশনীর সাথে থাকে, আমি কোথাও ছিলাম না। I was just nowhere. আমি সেখান থেকে আসলাম, বইটা পাবলিশ করলাম, এন্ড মানুষ আমাকে খুবই কর্ডিয়ালি নিছে, এন্ড দে সেড হ্যাঁ এটা খুব একটা ভালো কাজ হয়েছে। সো আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে এই বইটাকে, এবং কোথাও না কোথাও গেলে মাহমুদুর রহমান বললে, মানে বই রিলেটেড যেসব মানুষজন আছেন, আমি যদি কোথাও গিয়ে বলি মাহমুদুর রহমান লেখালেখি করি, আপনার বইয়ের নাম কি মোগলনামা?
এরপরে কিন্তু আরো 6টা বই বের হয়েছে, কেউ ওই বইয়ের নাম বলে না, মোগলনামার কথা বলে। সো তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং তারা নানা সময় যে এটা নিয়ে কথা বলছেন সেটার বেসিসেই অনেকে সমালোচনাও করছেন। তো সেই জিনিসগুলি আমি শুনে, সমালোচনাটা ভালো, সমালোচনা আসলেই ভালো, কারণ সেটা আমাকে আরো ঋদ্ধ করে, আমি আরো ইয়া পাই। তো সেই জিনিসগুলি আমি করছি। আমি প্রচুর কথা বলে ফেলতেছি আজকে। আপনি অসাধারণ আপনি আমার কাছে আরো দুইটা জিনিস জানতে চাইছিলেন, সেটা একটু বলবো। আরেকটা বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে পাঠকদেরকে ধন্যবাদ, এবং তারা এই যে এই পুরো সময়টাতে আমাকে নানা সময় বলেছেন যে ভাষাটা ভালো। মানে আরেকটা জিনিস যেটা আমি চেষ্টা করেছি, যে নর্মালি হিস্ট্রির বই যে জিনিসটা হয় প্রচুর সন-তারিখ থাকে, আমি এই সন-তারিখের ব্যাপারটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। মানে সন-তারিখ আছে, বাট লাইনে লাইনে সন-তারিখ না। একটা ঘটনা ঘটছে, সিপাহী বিদ্রোহের কথাই বললাম, বা আকবর দ্বীন-ই ইলাহিকে ইন্ট্রোডিউস করলো। হোয়াট ইজ দ্বীন-ই ইলাহি? সবাই বলতেছে যে সে অমুসলিম হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে গেছে। কিন্তু আসলে দ্বীন-ই ইলাহিটা কি ছিল এবং কিসের বেসিসে? এটা কি আসলে একটা ধর্ম ছিল না একটা সংবিধান ছিল? আমি এখানে একটা দিয়ে দিই, নাকি একটা পলিটিক্যাল, হ্যাঁ এক্স্যাক্টলি, যে এটা কি একটা পলিটিক্যাল স্টান্ট ছিল নাকি একটা সংবিধান ছিল? অনেকে বলে যে দ্বীন-ই ইলাহি একটা সংবিধান ছিল। সো এই জিনিসগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, এবং সেটা একটু তুলনামূলক সহজ ভাষায়, কঠিন ভাষায় না, যেই ভাষাটা মানুষ গল্প পড়ার মতো করে পড়তে পারবে, সেইটা করার চেষ্টা করছি, এবং সেটা পাঠক গ্রহণ করছেন। আচ্ছা, আমরা কি তাহলে এটাকে একটা সেমি একাডেমিক বই বলতে পারি? অনেক ক্ষেত্রে সেমি কেন, এটা ফুল একাডেমিক বই। দারুণ ছিল এটা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, ওই কালচারের ব্যাপারটা, যেটা কালচারের একটা ব্যাপার আছে। তো সেটা হচ্ছে আমাদের কালচারটা হচ্ছে এরকম যে হিস্ট্রির প্রফেসর হিস্ট্রির বই লিখলে সেটা একাডেমিক বই। তো আমি তো হিস্ট্রির প্রফেসর না, সেই ক্ষেত্রে হবে না। এবং হিস্ট্রির প্রফেসর বা একাডেমির প্রতি সম্মান রেখে আমি বলতেছি যে হ্যাঁ, একাডেমিক বই লেখার একটা ধারা থাকে, একটা রুল থাকে। আমার বই আসলে ওই রুল মেইনটেইন করে না, এবং আমি করতেও চাই না। ওটা করতে গেলে পাঠক যে আমার বইটা গ্রহণ করছেন, আমি ওই পাঠকের কাছে পৌঁছাতে পারতাম না। সেই অর্থে সেমি একাডেমিক বলা চলে, কারণ এখান থেকে অনেক ইনফরমেশন নিয়ে একাডেমিক বই লেখা হবে, অবভিয়াসলি, বা হতে পারে। হ্যাঁ, হতে পারে। অনেক সময় দিলেন আজকে আমাদের। আমি আরেকটু কথা বলছি, সেটা হচ্ছে আপনি জানতে চেয়েছিলেন যে কি কি ফেস করছি। এর দুই তিনটা মজার কথা আমি বলে যাই, সেটা হচ্ছে দর্শক পছন্দ করবেন আশা করি। যেমন আমি এই শুটটা শুরু হওয়ার আগে ফেসবুক স্ক্রল করছিলাম, আমি গত পরশুদিন একটা পোস্ট করেছিলাম একটা বইয়ের গ্রুপে, যে ওখানে বাবুরকে নিয়ে কিছু কথা লেখা ছিল। তো একটু আগে দেখলাম একজন কমেন্ট করছেন যে একটা মদখোর, একটা বর্বর, সে ভারতে আসলো, ভারত দখল করলো, ওকে নিয়ে তো প্রশংসা করার কি আছে? এক নম্বর, কোন একটা ফেসবুক পেজ থেকে একটা পোস্টার ছিল যে জাহাঙ্গীর তাজমহল নির্মাণ করছিল, এবং জাহাঙ্গীরের স্ত্রীর 14টা ছেলে মেয়ে ছিল। এটা অ্যাকচুয়ালি শাহজাহানের কথা বলতেছে, এবং আমি সেখানে কমেন্ট করি, এবং তাকে আমি মানাতে পারিনি যে ভাই ওটা শাহজাহান ছিল, ওটা জাহাঙ্গীর না। তো বাংলাদেশে বা বাংলাদেশে না, ভারতেও আছে এরকম বহু মানুষ আছে যারা হিস্ট্রি অনেক বেশি জানে, একাডেমিশিয়ানদের চেয়েও বেশি জানে, এবং তারা মনে করে ওই যে যেটা বললাম, মদ, নারী, এবং হচ্ছে তারা জাহাঙ্গীরকে শাহজাহান বানায় দেয়, আওরঙ্গজেবকে হচ্ছে হিন্দু হত্যাকারী বানায় দেয়, আকবরকে ইসলাম বিরোধী বানায় দেয়। রাজনীতি, হিস্ট্রি, ওয়ার, এইগুলি হচ্ছে বাস্তব। ইতিহাসের ভিতরে এই জিনিসগুলি থাকা দরকার, এবং ইতিহাসের ভিতর মানুষের কথা থাকা দরকার। আমি চেষ্টা করছি মানুষের কথাটাও বলার, যে মোগলদের কথা আমি বলতেছি, সিংহাসনের কথা বলতেছি, যুদ্ধের কথা বলতেছি, এবং সেই সময়কার সোসাইটির কথা বলা। সোসাইটির কথা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সোসাইটির ব্যাপারটা নিয়ে সবচেয়ে আমার মনে কম আলাপ হয়। হ্যাঁ, সবচেয়ে কম। এবং আমরা কিন্তু এই জন্য ওই সময়কালটা ধরতে পারি না। শুধুমাত্র আমরা কিন্তু ওই জন্য আমাদের কাছে ফ্যান্টাসি ফিল হয়, যে আমরা মনে হয় কোনো কল্পনার জগৎ সম্পর্কে শুনছি। মানুষকে রিলেট করতে পারলে তখন জিনিসটা আরো ইজি হয় এবং বেটার ফিল করায়। আসলে আমাদের যা যা কিছু জানার ছিল, এর সবকিছু আসলে জানা সম্ভব না, কারণ দীর্ঘ সময়ের একটা প্রয়োজন আছে। কিন্তু আমার কাছে মনে হলো একটা সুন্দর সময় কাটলো আপনার সাথে, এবং অনেক কিছু জানতে পারলাম, এবং ইতিহাসের অনেকগুলো ব্যাপার এবং অনেকগুলো টার্মস বলি, বা টার্মস না বললেও বিভিন্ন দিক, বা আপনার সেই দেখার দৃষ্টিটা, আপনার দর্শনটা, সেটা কিন্তু আমরা আজকে জানতে পারলাম, এবং দর্শকদেরকে জানাতে পারলাম। তো এই জন্য আজকে আমাদের সাথে যেহেতু সময় দিলেন, অনেক ধন্যবাদ, আর অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ নাহিদ ভাই, বুকওয়ার্মকে ধন্যবাদ, এবং বুকওয়ার্মকে ধন্যবাদ, এবং শুনবইকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং দর্শকদেরকেও ধন্যবাদ, পাঠকদেরকে ধন্যবাদ যারা আমার কথা শুনলেন।
আশা করি আবার কখনো কথা হবে বই নিয়ে এবং বেঁচে থাকা নিয়ে, মানুষকে নিয়ে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি দেখলেন। দীর্ঘ এক আলোচনা, একটা স্মৃতি সংরক্ষণ করা হলো। বেশ ইতিহাসের অনেক কিছু জানলাম, অনেক অনেক দৃষ্টিকোণ, অনেক অনেক সামাজিক ভাবনা সম্পর্কেও কিন্তু আজকে আমরা লেখকের কাছ থেকে জানলাম। লেখককে ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের পাতায় স্বপ্ন খোঁজেন। আসসালামু আলাইকুম।